বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তাহলে আজকে করব আমরা টাইম রেসপন্স অ্যানালাইসিস। আমাদের মেসনস গেইন ফর্মুলা আমাদের শেষ। নেক্সট প্রিভিয়াস ক্লাসে আমরা মেসনস গেইন ফর্মুলা নিয়ে আলোচনা করছি। আজকে উপস্থিত আছে 2 3 4 5 জন। রিফাত আছে। রিফাত কি মাঝে মাঝে ক্লাস মিস দেও? রিফাত, তুমি তো মনে হয় মাঝে মাঝে ক্লাস মিস দাও। ওকে, সাদ্দাম নাই আর আবুল হাসান নাই। আচ্ছা, ওকে, তাহলে শুরু করি। শোনা যাইতেছে না আমার কথা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, টাইম রেসপন্স জিনিসটা কি? If the output of control system for an input varies with respect to time, যদি কোন একটা কন্ট্রোল সিস্টেমের আউটপুট কোন একটা ইনপুটের জন্য টাইমের সাথে 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 চেঞ্জ হয়, অর্থাৎ টাইমের সাথে সাথে ভ্যারি করে, দেন ইট ইজ কল্ড দি টাইম রেসপন্স অফ দি কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ মনে করি আমাদের কোনো একটা সিস্টেম আছে, এই সিস্টেমের কোনো পার্টিকুলার ইনপুটের জন্য আমাদের পার্টিকুলার আউটপুট আসার কথা। ধরো সহজ ভাষায় যদি বলি, মনে করো আমাদের এটা একটা সিস্টেম, আমাদের এখানে একটা ইনপুট দিছি, এখানে আমরা একটা আউটপুট পাবো। হ্যাঁ, মনে করো এখানে ইনপুট দিছি হলো কোনো একটা কিছু, ধরো 1 ভোল্ট ইনপুট দিছি না সিস্টেমের, আমি আউটপুটে পাওয়ার কথা আমার 10 ভোল্ট আমার আউটপুটে পাওয়ার কথা সিস্টেম থেকে। ইনপুট যদি 1 ভোল্ট দেই, অল টাইম আমি আউটপুটে 10 ভোল্ট পাওয়ার কথা। কিন্তু এই সিস্টেমের আউটপুটটা টাইমের সাথে সাথে ভ্যারি করে, অর্থাৎ প্রথম 5 সেকেন্ডের জন্য আমাদের হয়তো বা দিতেছে 0 ভোল্ট, তারপরে দিতেছে হলো 5 ভোল্ট, তারপরে দিতেছে 6 ভোল্ট, তাই না? প্রথম 10 সেকেন্ডের জন্য হয়তো বা দিতেছে আমাদের 9 ভোল্ট না, আবার 15 সেকেন্ড পরে আমাদের গিয়ে 10 ভোল্ট দিতেছে। অর্থাৎ আউটপুটটা দেখা যাচ্ছে আমাদের 15 সেকেন্ড পরে গিয়ে 10 ভোল্ট হইতেছে। তার আগ পর্যন্ত আমাদের আউটপুটটা কিন্তু 0 ভোল্ট, 5 ভোল্ট, 6 ভোল্ট, 9 ভোল্ট এরকম আউটপুট দিতেছে। অর্থাৎ সময় যত বাড়তেছে আউটপুট তত চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে 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 এক সময় গিয়ে আউটপুটটা আমাদের ফিক্সড হইতেছে না। এই যে হ্যাঁ বলো, ক্যাপাসিটরের ভিতরে স্যার এই ধর্মটা আছে, আমরা সহজ হিসেবে গুড, ক্যাপাসিটরের ভিতরে এই ধর্মটা আছে। অর্থাৎ যদি কোন সিস্টেমের ইনপুট দিলে, আমাদের পার্টিকুলার ইনপুট দিলে যদি পার্টিকুলার আউটপুটটা আমাদের টাইমের রেসপন্সে, টাইমের এগেইনস্টে চেঞ্জ হয়, তাহলে বলতে পারি সেটাই হলো ইট ইজ কল্ড দি টাইম রেসপন্স অফ দি কন্ট্রোল সিস্টেম। এটাকে বলা হয় টাইম রেসপন্স অফ কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ ইফ দ্য আউটপুট অফ কন্ট্রোল সিস্টেম ফর অ্যান ইনপুট ভ্যারিজ উইথ রেসপেক্ট টু টাইম, দেন ইট ইজ কল্ড দি টাইম রেসপন্স অফ কন্ট্রোল সিস্টেম। এটাকেই আমাদের কন্ট্রোল সিস্টেমের টাইম রেসপন্স বলি। এই টাইম রেসপন্সটাকে দুই ভাগে ভাগ করা যায়। দি টাইম রেসপন্স কনসিস্ট অফ 2 পার্টস, দুইটা পার্ট নিয়ে গঠিত। একটা হলো ট্রানজিয়েন্ট রেসপন্স আর একটা হলো স্টেডি স্টেট রেসপন্স। পাওয়ার সিস্টেমে এই দুইটা সম্পর্কে ধারণা থাকার কথা আছে, পাওয়ার সিস্টেম পড়ে আসলে। ট্রানজিয়েন্ট রেসপন্স এবং স্টেডি স্টেট রেসপন্স কারো ধারণা আছে? ট্রানজিয়েন্ট রেসপন্স কি, স্টেডি স্টেট রেসপন্স কি? না স্যার, পাওয়ার সিস্টেমে পড়ে আসার কথা। যাই হোক, অবশ্যই স্টেবিলিটি পড়া নাই, পাওয়ার সিস্টেম স্টেবিলিটি অ্যানালাইসিস পড়লে সেখানে এই জিনিসটা কথা, কারণ এটা স্টেবিলিটি অ্যানালাইসিসটা মনে হয় পাওয়ার পড়াই নাই, এটা পাওয়ার সিস্টেম 2 তে আছে। পাওয়ার সিস্টেম 2 তে আছে এটা স্টেবিলিটি অ্যানালাইসিস। ট্রানজিয়েন্ট সিস্টেম হলো স্যার যেখানে গিয়ে এক পরে স্থির হয়ে যাবে, সর্বোচ্চ গিয়ে ওখানে যে তারপর থেকে স্থির হয়ে যাবে ট্রানজিয়েন্ট পয়েন্ট, ওখানের পরে আবার একই স্থির একই গতিতে চলবে আর কি। একই গতিতে যে অংশটুকু চলবে সেটা হলো স্টেডি স্টেট, আর ট্রানজিয়েন্ট হলো যতক্ষণ থাকে, যতক্ষণ পর্যন্ত থাকবে। হ্যাঁ স্যার, চিত্রের ভিতরে কমতে থাকবে, বোঝা যাইতেছে যে ট্রানজিয়েন্ট স্টেট হলো যে পর্যন্ত আনস্টেবল থাকবে ওইটুকু হলো ট্রানজিয়েন্ট। হ্যাঁ 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 গুড। আর স্টেবল হলো যখন যা স্টেবল হয়ে যাবে। এই তো দি রেসপন্স অফ কন্ট্রোল সিস্টেম ইন টাইম ডোমেইন ইজ শোন ইন দ্য ফলোইং ফিগার। এই ফিগারে আমাদের দেয়া আছে, এইখানে আমাদের মনে করি আউটপুট এটা হলো টাইম,
আমাদের টাইম যত বাড়তেছে আউটপুট তত বাড়তেছে, বাড়তে 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 এক সময় গিয়ে এটা স্টেবল হয়ে গেছে, এই যে এক সময় গিয়ে স্টেবল হয়ে গেছে। তো যে অংশটুকু বাড়তেছিল ক্রমাগত বাড়তেছিল এই অংশটার নাম হলো ট্রানজিয়েন্ট স্টেট, আর যে অংশ গিয়ে স্টেবল হয়ে গেছে মোটামুটি মানে স্টেবল হয়ে গেছে সেই অংশটা হলো আমাদের স্টেডি স্টেট। Here both the transient and steady state are integrated in the figure. এখানে transient এবং steady state দুইটাই দেখানো আছে ফিগারে। The response current point corresponding to this state are known as transient and steady state response. ঠিক আছে, যেখানে আমাদের দুইটা স্টেটই আছে সেটাকে বলা হয় transient এবং steady state response. Mathematically we can write the time response CT as, আমরা ম্যাথমেটিক্যালি লিখতে বলতে পারি টোটাল টাইম রেসপন্স CT equal to transient response plus steady state response, transient response plus steady state response, এই দুইটা মিলেই হলো আমাদের টোটাল টাইম রেসপন্স, যেখানে TR হলো ট্রানজিয়েন্ট রেসপন্স এবং TSS হলো আমাদের CTR হলো ট্রানজিয়েন্ট এবং CSS হলো আমাদের স্টেডি স্টেট রেসপন্স। ওকে, তাহলে ট্রানজিয়েন্ট রেসপন্সটা কি আমাদের? আফটার অ্যাপ্লাইং ইনপুট টু দা কন্ট্রোল সিস্টেম, কন্ট্রোল সিস্টেমে ইনপুট অ্যাপ্লাই করার ফলে আমাদের কি হয়, আউটপুট টেকস সার্টেন টাইম, আউটপুট একটা নির্দিষ্ট সময় নেয় টু রিচ স্টেডি স্টেট, এই স্টেডি স্টেটে পৌঁছার জন্য আউটপুট একটা নির্দিষ্ট সময় নেয়, অর্থাৎ আমাদের ইনপুট অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদের আউটপুটটা স্টেবল হয় না, আউটপুটটা স্টেডি স্টেটে যাওয়ার জন্য একটা টাইম নেয়। সো দি আউটপুট উইল বি ট্রানজিয়েন্ট স্টেট টিল ইট গোস টু এ স্টেডি স্টেট, সুতরাং স্টেডি স্টেটে যাওয়ার আগ পর্যন্ত যে রেসপন্সটা আউটপুটের সেটাই হলো আমাদের ট্রানজিয়েন্ট স্টেট। ঠিক আছে, অর্থাৎ আউটপুট ট্রানজিয়েন্ট স্টেটে ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত না সে স্টেডি স্টেজে চলে যায়। দেয়ারফর the response of control system during the transient state is known as transient response, এই ট্রানজিয়েন্ট স্টেটের এই রেসপন্সটাকে বলা হয় ট্রানজিয়েন্ট রেসপন্স। ক্লিয়ার? স্যার আবার একটু বুঝাই দিন। হ্যালো, হ্যাঁ বলতেছি। স্যার ছিলাম না তো স্যার, সেই কারণে। আচ্ছা ঠিক আছে, বলতেছি এটা হলো যে কোনো একটা সিস্টেম আমরা যখন প্রথম চালু করি, চালু করার সাথে সাথে সেই সিস্টেমটা স্টেবল হয় না, অর্থাৎ আমাদের ধরো আমাদের এমন একটা সিস্টেম ডিজাইন করছি যে সিস্টেম আমাদের 1 ভোল্ট দিলে 10 ভোল্ট আউটপুট দিবে, কিন্তু তাৎক্ষণিকভাবে 1 ভোল্ট দিলেই সে 10 ভোল্ট দিবে না, তার প্রথমে আস্তে আস্তে ধীরে ধীরে 0 ভোল্ট 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট এরকম করে বাড়তে 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 10 ভোল্ট একবারে ধাপ করে কিন্তু সে 10 ভোল্টে যাবে না। এই যে সে স্টেবল হওয়ার আগ পর্যন্ত একটা সার্টেন টাইম নেয়, অর্থাৎ যে টাইমে সে ক্রমাগত তার আউটপুটটা বাড়তে থাকে, এই টাইমটুকি হইলে আমাদের ট্রানজিয়েন্ট স্টেট, আর এই এর রেসপন্সটাকে বলা হয় ট্রানজিয়েন্ট রেসপন্স। অর্থাৎ আউটপুট স্টেবল হওয়ার আগ পর্যন্ত যে রেসপন্সটা আমরা টাইম রেসপন্সটা পাই সেই রেসপন্সটাই হলো আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্স। ক্লিয়ার? জি স্যার। একটা সহজ এক্সাম্পল হিসেবে বলতে পারি, কিভাবে বলবো, যেমন ধরো কোন একটা টেলিভিশন অথবা কোন একটা মোটর বা কোন একটা কিছু আমরা যখন ফার্স্ট স্টার্ট করি, স্টার্ট করার সাথে সাথেই সে কিন্তু তার ম্যাক্সিমাম পিকে যায় না, তাই না? বা একটা জেনারেটর, সহজ কথা একটা জেনারেটর দিয়ে বোঝাই, একটা জেনারেটর যখন স্টার্ট করি, স্টার্ট করার সাথে সাথেই কিন্তু আমি আউটপুট ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজটা পাই না, আস্তে আস্তে গ্রাজুয়ালি তার ভোল্টেজটা ইনক্রিজ হয়, হয়ে হয়ে আমাদের ম্যাক্সিমাম হয়। এই জন্য প্রথমে দেখা যায় বাতিগুলো আস্তে 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 গ্লো হচ্ছে, গ্লো হইতে হইতে একটা ম্যাক্সিমাম স্টেটে যাইতেছে, এই যে একটা টাইম নিতেছে, এই টাইমটাই হলো আমাদের ট্রানজিয়েন্ট স্টেট। ক্লিয়ার? জি স্যার। যে কোনো কিছু তুমি একটা মোটর স্টার্ট করো, মোটর স্টার্ট করলে দেখা যাবে হিউজ পরিমাণ কারেন্ট নিতেছে, হিউজ পরিমাণ কারেন্ট নিতেছে, বাড়ি ঘর সব অন্ধকার হয়ে যাইতেছে না, তারপরে কি হইতেছে, জিনিসটা স্টেবল হইতেছে, এই যে তার যে স্টার্টিং টাইমটা এটা হলো তার ট্রানজিয়েন্ট স্টেট। ক্লিয়ার? জি স্যার। আর যে টাইমে সে স্টেবল হইতেছে সেটা তার স্টেডি স্টেট। ওকে, তাহলে আমরা বলতে পারি দি ট্রানজিয়েন্ট রেসপন্স উইল বি 0 ফর লার্জ ভ্যালু অফ টি। এখন ট্রানজিয়েন্ট স্টেজটা কি, এটা আমাদের 0 হয়ে যাবে টি সময় বাড়লে, অর্থাৎ সময় যত বাড়বে আমাদের ট্রানজিয়েন্ট স্টেটটা আমাদের নাই হয়ে যাবে, আর থাকবে না, আমাদের স্টেডি স্টেট রেসপন্সে চলে যাবে। ঠিক আছে? t equal to 0. Ideally this value of t is infinity and practically it is 5 times constant. এখন আইডিয়ালি যদি আমরা কল্পনা করি, আইডিয়ালি আমাদের এটা কি, এটা একটা এক্সপোনেনশিয়াল কার্ভ, এটা একটা কি এক্সপোনেনশিয়াল কার্ভ, তাই না? এক্সপোনেনশিয়াল কার্ভের একটা বৈশিষ্ট্য আছে,
এক্সপোনেনশিয়াল কার্ভের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো এক সময় কি আমাদের মনে হয় সেই স্টেডি স্টেটে হয়ে গেছে, আসলে কিন্তু সে স্টেডি স্টেটে যায় নাই। সে সূক্ষ্ম হইলেও তার ভিতরে আমাদের কিছু পরিমাণ আমাদের রেসপন্স আছে, অর্থাৎ ট্রানজিয়েন্ট ইফেক্ট আমাদের কিছু না কিছু থাকে। অর্থাৎ 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে সময় যত যাইতে থাকে আমাদের সিস্টেমটা তত স্টেবল হইতে থাকে, তত স্টেবল হইতে থাকে, তত স্টেবল হইতে থাকে। কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু তা না। প্র্যাকটিক্যালি আমরা মনে করি ভোল্টেজ ফিক্সড হয়ে গেছে, কারণ জিনিস ডিফারেন্সটা এত কম যে এগুলোকে আমরা নেগলেক্ট করি। সূক্ষ্মভাবে দেখলে আমাদের কোনো ডিফারেন্স থাকে না। সুতরাং আইডিয়ালি যদিও ট্রানজিয়েন্ট স্টেটের আমাদের ইনফিনিটি টাইম পর্যন্ত এই ট্রানজিয়েন্ট স্টেট চলে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এই ট্রানজিয়েন্ট স্টেটটা ইনফিনিটি টাইম পর্যন্ত চলে না, সে 5 টাইম কনস্ট্যান্ট পর্যন্ত আমাদের চলে। ঠিক আছে, অর্থাৎ 5 টাউ পর্যন্ত আমাদের চলে। আমরা যখন ক্যাপাসিটর পড়ছি তখন টাউ কি আমরা একটু দেখে আসছি এগুলা। ঠিক আছে, দেখছি না ক্যাপাসিটর ইকুয়েশন, ক্যাপাসিটরের ভোল্টেজ, তারপরে ক্যাপাসিটরের একটা হচ্ছে কারেন্ট, এগুলো আমরা কিন্তু ইকুয়েশন দেখে আসছি। এখানে কিন্তু আমরা টাউ এর মান দেখে আসছি। টাউ কি 1/RC না, দেখে আসছিলাম টাউ এর মান ক্যাপাসিটরের ক্ষেত্রে। আমাদের ইয়ার ক্ষেত্রে ক্যাপাসিটরের প্রিন্সিপাল, এই যে ফর্মুলাগুলো একটু দেখবা, ক্যাপাসিটর বয়েল স্ট্রিটের বই আছে ক্যাপাসিটর অধ্যায়ের। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি যে ইনফিনিটি এন্ড প্র্যাকটিক্যালি ইট ইজ 5 টাইম কনস্ট্যান্ট। এটা হলো 5 টাইম কনস্ট্যান্ট, অর্থাৎ 5 টাউ পর্যন্ত আমাদের ট্রানজিয়েন্ট পিরিয়ডটা থাকে, তারপরে গিয়ে আমাদের জিনিসটা স্টেডি স্টেট রেসপন্সে চলে যায়। অর্থাৎ যে কোনো সিস্টেম আমাদের ট্রানজিয়েন্ট স্টেটে থাকবে হলো 5 টাউ পর্যন্ত, এবং 5 টাওয়ার পরে আমাদের এটা স্টেডি স্টেটে চলে যাবে, অর্থাৎ সে স্টেবল হয়ে যাবে। যদিও আইডিয়ালি আমাদের কখনোই ট্রানজিয়েন্ট স্টেট যায় না, সবসময় ট্রানজিয়েন্ট স্টেট থাকে, কারণ এক্সপোনেনশিয়াল কার্ভের একটা বৈশিষ্ট্য হলো সে অল টাইম ইনক্রিজিং, সে ইনক্রিজ হইতেই থাকবে আনটিল মানে ইনফিনিটি পর্যন্ত সে ইনক্রিজ হইতে থাকবে। মনে করো এরকম একটা কার্ভ, সে বাড়তেছে, সেরকম বাড়তেই থাকবে, তার স্লপটা কমে যাবে, স্লপটা একদম জিরো কাছাকাছি হয়ে যাবে, কিন্তু সে বাড়তেই থাকবে, এরকম করে ইনফিনিটি পর্যন্ত সে বাড়তেই থাকবে। আমরা বলতে পারি এই পর্যন্ত আসার পর থেকে আমরা বলতে পারি সে স্টেডি স্টেটে চলে গেছে। এই পর্যন্ত হলো তার ট্রানজিয়েন্ট স্টেট, আর এগুলো হলো তার স্টেডি স্টেট। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছো তো? জি স্যার। ওকে, আচ্ছা, ম্যাথমেটিক্যালি তাহলে আমরা কি লিখতে পারি ট্রানজিয়েন্ট স্টেটকে? লিমিট t টেন্ডস টু ইনফিনিটি সি টি আর ফাংশন অফ টি, অর্থাৎ টি এর একটা ফাংশন যেখানে আমাদের t ইজ ইকুয়াল টু t টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত টি এর একটা ফাংশন, অর্থাৎ টি এর মান যখন ইনফিনিটি তখন এটা সমান 0, অর্থাৎ ইনফিনিটিতে ট্রানজিয়েন্ট রেসপন্স 0। ইনফিনিটিতে যাওয়ার আগ পর্যন্ত কোনো না কোনো সময় ট্রানজিয়েন্ট রেসপন্স তার মধ্যে থাকেই, অর্থাৎ সে আইডিয়ালি জিরো হয় না, তার ভিতরে কিছু না কিছু রেসপন্স থাকে, কিন্তু প্র্যাকটিক্যালি সে জিরো হয়ে যায়। ঠিক আছে, সুতরাং ম্যাথমেটিক্যালি লিখলে আমরা লিখতে পারি লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি, এটা হলো ফাংশন। এটা কিসের ফাংশন? এটা হলো আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্সের ফাংশন, সিটিআর ফাংশন অফ টি ইকুয়াল টু 0। এটা হলো আমরা যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করি। এটুকু বুঝতে পারছো তো এই ফাংশনটা? ক্লিয়ার? স্যার ওকে, এখন আচ্ছা আমাদের তো রেকর্ড হচ্ছে, হ্যাঁ হচ্ছে। এখন আমরা স্টেডি স্টেট রেসপন্সটা একটু দেখি। The part of the time response একটা part that remains even after the transient response has zero value for large value of t is known as steady state response. This means the transient response will be zero even during the steady state. মানে যে রেসপন্সে গিয়ে ট্রানজিয়েন্ট রেসপন্সটা জিরো হয়ে যায় সেটাই হলো তার স্টেডি স্টেট রেসপন্স, তাই না? একটা টাইম রেসপন্স একটা পার্ট যেখানে ট্রানজিয়েন্ট রেসপন্সটা আমাদের জিরো হয়ে যায়, সেটাই হলো স্টেডি স্টেট রেসপন্স। Let us find the transient at the steady state term of the time response of the control system. তো সিটি সমান লিখতে পারে 10 plus 5 e to the power minus t. Here second term 5 e to the minus t will be 0 as t denotes infinity. t এর মান যদি ইনফিনিটি হয় তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, আদারওয়াইজ এই টার্মটা 0 হয় না। সো দিস ইজ দি ট্রানজিয়েন্ট টার্ম। এই টার্মটা যদি 0 হয়ে যায়, 0 হয়ে গেলে
এইটুকু হলো আমাদের ট্রানজিয়েন্ট টার্ম, এই সিটি ইজ ইকুয়াল টু 10 হলো আমাদের ট্রানজিয়েন্ট টার্ম, আর 5 ই টু দি পাওয়ার মাইনাস টি এই অংশটা হলো আমাদের স্টেডি স্টেট টার্ম। ক্লিয়ার? কারণ যে কোনো রেসপন্সে আমাদের ট্রানজিয়েন্ট এবং স্টেডি স্টেট পাশাপাশি থাকে। আমি বলছি এক কথা, সেটা হলো কখনো ট্রানজিয়েন্টটা জিরো হয় না, ইনফিনিটি পর্যন্ত ট্রানজিয়েন্টটা আমাদের থাকেই। স্টেডি স্টেট এবং ট্রানজিয়েন্ট পাশাপাশি থাকে, এবং ট্রানজিয়েন্ট রেসপন্সটা খুব কম পরিমাণে থাকে, নেগলিজিবল পরিমাণে থাকে, কিন্তু থাকে, এটা কখনো জিরো হয় না। ঠিক আছে? এই কারণে আমাদের যে কোনো ইকুয়েশন, মনে করো এটা একটা কোন একটা কন্ট্রোল সিস্টেমের রেসপন্স, আরবিটারি রেসপন্স, এটাই যে হবে তা না। মনে করো যে কোনো সিস্টেমের টাইম রেসপন্স এটা আরবিটারি রেসপন্স, আমি ইচ্ছা করলে বলতে পারি সিটি ইকুয়াল টু 5 প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস টি, এটাও বলতে পারি। একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলতে হয়, তাই বলছি। মনে করো এটা হলো একটা আরবিটারি রেসপন্স যে কোনো সিস্টেমের, মানে চোখ বন্ধ করে আমি একটা রেসপন্স নিলাম। এটা এখানে দুইটা পার্ট আমি দেখতেছি, একটা হলো 10 আর একটা হলো 5 ই টু দি পাওয়ার মাইনাস টি। এই অংশটা কি? এই অংশটা কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট যে পার্টটুকু আছে সেটা হলো তার ট্রানজিয়েন্ট রেসপন্স, অর্থাৎ এটা হলো তার ট্রানজিয়েন্ট রেসপন্স। আবার এখানে এই যে পার্টটা আছে এই অংশটা কি? তার স্টেডি স্টেট রেসপন্স, তাই না? and the first term 10 remains even as t approaches infinity, so this is the steady state response. ঠিক আছে? আচ্ছা, এক সেকেন্ড। ও, আমি একটা জিনিস ভুল বলছি, উল্টা বলছি। এটাই হলো তার স্টেডি স্টেট রেসপন্স, আর এটাই হলো ট্রানজিয়েন্ট রেসপন্স। কারেক্ট করো, কারণ স্টেডি স্টেটটাই তো কনস্ট্যান্ট, ট্রানজিয়েন্ট তো আর কনস্ট্যান্ট না, তাই না? ওটাতে বিভিন্ন সময় বিভিন্নটা থাকে, কিন্তু স্টেডি ঠিক আছে। এটা হলো আমাদের কনস্ট্যান্ট, এটা হলো আমাদের স্টেডি স্টেট টার্ম, ঠিক আছে? আর এটা হলো আমাদের ট্রানজিয়েন্ট টার্ম, ঠিক আছে? এখন এই টার্মটা যখন জিরো হয়ে যাবে তখন সিস্টেমটা আমাদের স্টেডি স্টেট টার্ম, অর্থাৎ স্টেডি স্টেট টার্ম তখন হবে আমাদের 10। আবার যখন এই টার্মটা যখন আমাদের জিরো হবে না তখন কি? এই অংশটা হলো আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্স, ঠিক আছে? এটাই দি সেকেন্ড টার্ম ই টু দি পাওয়ার মাইনাস টি উইল বি জিরো, এটা জিরো হবে অ্যাজ টি ডিনোটস ইনফিনিটি, যদি টিটা ইনফিনিটি হয়, তাই না? সো দিস ইজ দি ট্রানজিয়েন্ট টার্ম। সুতরাং এই টার্মটাকে বলা হইতাছে, এই সেকেন্ড টার্মটাকে বলা হইতাছে ট্রানজিয়েন্ট টার্ম। ক্লিয়ার? জি স্যার। দি ফার্স্ট টার্ম, এই প্রথম যে টার্মটা আছে 10 রিমেইনস ইভেন, এটা আমাদের 10ই থাকবে অ্যাজ টি অ্যাপ্রোচেস ইনফিনিটি, যখন টি ইনফিনিটি যাবে তখন সে 10ই মানে ইভেনই থাকবে। রিমেইনস ইভেন অ্যাজ টি, মানে ততক্ষণ পর্যন্ত 10ই থাকবে যখন টি এটা ইনফিনিটি চলে যাবে। সো দিস ইজ দা স্টেডি স্টেট টার্ম। সুতরাং আমাদের এই টার্মটা হলো স্টেডি স্টেট টার্ম, কারণ এখানে টি ইনফিনিটি হইলে এই টার্মটা আমাদের জিরো হয়ে যাইতেছে, তখন আমাদের সিটি ইকুয়াল টু 10 থাকতেছে। আর সুতরাং এই সিটি ইকুয়াল টু 10 হলো আমাদের স্টেডি স্টেট টার্ম। ক্লিয়ার? এটা কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট মান। এটু ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এখানে কারো কোনো প্রশ্ন নাই তো? এই ট্রানজিয়েন্ট রেসপন্স, হ্যাঁ, এই স্টেডি স্টেট রেসপন্সটা মোটামুটি পাওয়ার সিস্টেমের জন্য একটু ইম্পর্টেন্ট বিষয়, কারণ পরবর্তীতে আমরা যদি স্টেবিলিটি করি, বিশেষ করে তোমরা যদি ফোর্থ ইয়ারে গিয়ে থিসিস করো, থিসিস করতে গেলে ম্যাক্সিমামই আমাদের এই ট্রানজিয়েন্ট রেসপন্স, স্টেডি স্টেট রেসপন্স করে কোনো একটা রেসপন্স নিয়ে আমাদের কাজ করতে হয়, তখন এই টার্মগুলো আমাদের খুবই প্রয়োজন হয়। যদিও আমাদের পাওয়ার সিস্টেম 2 তে আছে, পাওয়ার সিস্টেম 2 তে একটা সাবজেক্ট আছে, সেটা হলো স্টেবিলিটি অ্যানালাইসিস। এই স্টেবিলিটি অ্যানালাইসিসের ভিতরে আমাদের এই ট্রানজিয়েন্ট পিরিয়ড, স্টেডি স্টেট পিরিয়ডে পাওয়ার সিস্টেম স্টেবল নাকি আনস্টেবল এগুলো আমরা ডিফাইন করি যে কোনো সিস্টেম। হ্যাঁ, আমরা যে জায়গায় 5 দিছি বা 10 দিছি এটা তো আমাদের কাল্পনিক মান, আমরা এই জায়গায় অন্য মান হইতে পারে। হ্যাঁ, এটা হলো যে কোনো সিস্টেমের রেসপন্স, বুঝছো? এখন ঘটনা এক এক সিস্টেমের এক এক রেসপন্স থাকতে পারে, টাইম রেসপন্স থাকতে পারে না, এটা আর কি, এটা আরবিট্রারি একটা মান, এটা মানে দিতে হয় एग्जांपल দেওয়ার জন্য, তাই দিছি। জি স্যার, সবটা আইডিয়া আর কি। ওকে, এখন আমাদের বিভিন্ন স্ট্যান্ডার্ড টেস্ট সিগন্যালগুলো আমরা দেখব। এই বিভিন্ন ধরনের রেসপন্স, টাইম রেসপন্স দিয়ে আমরা বিভিন্ন ধরনের সিগন্যালকে এখন আমরা অ্যানালাইসিস করে দেখব। আমরা বিভিন্ন ধরনের সিগন্যালের মধ্যে আমরা পড়ে আসছি ইউনিট স্টেপ সিগন্যাল, ইউনিট ইম্পালস সিগন্যাল সম্পর্কে আমরা পড়ছি, তারপর আমরা পড়ছি হলো ইউনিট স্টেপ সিগন্যাল সম্পর্কে আমরা পড়ছি, তারপরে ইউনিট র‍্যাম্প সিগন্যাল সম্পর্কে আমরা পড়ছি,
তারপরে তারপরে প্যারাবোলিক সিগন্যাল প্যারাবোলিক সিগন্যাল। তো এই সিগন্যালগুলোর এখন আমরা টাইম রেসপন্স দেখব, টাইম রেসপন্স দেখে অ্যানালাইসিস করব, ঠিক আছে? তাহলে দি স্ট্যান্ডার্ড টেস্ট সিগন্যালস আর ইম্পালস, স্টেপ, র্যাম্প এন্ড প্যারাবোলিক, এগুলি সাধারণত স্ট্যান্ডার্ড টেস্ট সিগন্যাল। These signals are used to know the performance of the control systems using the time response of the output. এই সিগন্যালগুলো সাধারণত ব্যবহার করা হয় আমাদের কন্ট্রোল সিস্টেমের পারফরম্যান্স দেখার জন্য, যে একটা সিস্টেমের পারফরম্যান্স কেমন। আমরা ইনপুটে ধরো একটা র্যাম্প সিগন্যাল দিয়ে দিলাম, ইনপুটে একটা ইউনিট স্টেপ সিগন্যাল দিলাম, ইনপুটে একটা প্যারাবোলিক সিগন্যাল দিলাম, দিয়ে আমরা কোনো একটা কন্ট্রোল সিস্টেমের পারফরম্যান্স চেক করি আমরা এই সিগন্যালগুলো দিয়ে। তো আমরা এখন এই সিগন্যালগুলো এই টাইম রেসপন্স অ্যানালাইসিস করে আমরা একটু দেখি, ঠিক আছে? এখন প্রথমে আসি ইউনিট ইম্পালস সিগন্যালের ক্ষেত্রে। এখন ইউনিট ইম্পালস সিগন্যালের ডেফিনেশন থেকে আমরা দেখি এই সিগন্যালটা হলো এমন যেটা t = 0 তে আমাদের ভ্যালু 1, আদারওয়াইজ এর ভ্যালু হলো আমাদের 0, তাই না? এটা সুতরাং এ ইউনিট ইম্পালস সিগন্যাল del t is defined, del t is equal to 0 for t is not equal to 0, যেখানে t এর মান 0 না, 0 ভিন্ন অন্য সংখ্যা, সেখানে del t এর মান 0 আমরা জানি। এন্ড যখন t এর মান del t এর মান যখন 0 অর্থাৎ -0 থেকে +0 del t into dt, তখন তার মান কি 1, অর্থাৎ t এর মান যখন আমাদের 0 এর কাছে 0 বা একদম 0 মানে অ্যাকুরেট 0ই বলা চলে, +0 দিয়ে বোঝাইছে হলো 0 থেকে সামান্য বেশি, আর -0 দিয়ে বোঝাইছে 0 থেকে 0 থেকে সামান্য কম, বুঝতে পারছো? মানে এটা হলো +0 বা -0 যখন মান, তখন হলো আমাদের বলতে পারি এই del t এর মান হলো 1, আদারওয়াইজ এর মান কত, তাই না? সুতরাং এখান থেকে আমরা বলতে পারি সো দি ইউনিট ইম্পালস সিগন্যাল এক্সিস্ট অনলি এট t is equal to 0, সুতরাং বলতে পারি এই ইউনিট ইম্পালস সিগন্যালটা আমাদের কখন এক্সিস্ট, যখন t is equal to 0, আদারওয়াইজ সে এক্সিস্ট না। দি এরিয়া অফ দি ইউনিট সিগন্যাল আন্ডার small interval of time around t is equal to 0 is 1. The value of unit impulse signal is 0 for all other values of t. সুতরাং আমাদের অন্যান্য ভ্যালুর জন্য এর মান হলো 0 এবং শুধুমাত্র এই t is equal to 0 এর জন্য এর মান হলো 1, ঠিক আছে? একটু ক্লিয়ার তো? তাহলে আমরা এখানে কি দেখতেছি? আচ্ছা, ইউনিট স্টেপ সিগন্যালটা আমরা একটু দেখি। ইউনিট স্টেপ সিগন্যালের ডেফিনেশনটা আমাদের কি ছিল? 0 বা 0 এর চেয়ে বড় হলে 1, আদারওয়াইজ সে হবে t এর মান যখন 0 এর চেয়ে ছোট তখন সে 0। তো এখানে আমরা দেখতাছি 0, স্যার আমাদের ইউনিট স্টেপে তো খালি 0 আর 1ই আছে, 0 আর 1ই আছে, হ্যাঁ। তো এটার মান যখন 0 বা 0 এর চেয়ে 1 বড়, তখন তার মান হলো 1, আদারওয়াইজ সে 0। সুতরাং বলতে পারি ইউনিট স্টেপ সিগন্যাল এক্সিস্ট ফর অল পজিটিভ ভ্যালুস অফ t ইনক্লুডিং 0, 0 সহ সকল পজিটিভ মানের জন্য ইউনিট স্টেপ সিগন্যালটা আছে। এন্ড ইটস ভ্যালু ইজ 1 ডিউরিং দিস ইন্টারভাল, এবং এই ইন্টারভালের মধ্যে এর মান হলো 1। দি ভ্যালু অফ ইউনিট স্টেপ সিগন্যাল ইজ 0 ফর অল নেগেটিভ ভ্যালুস অফ t, সকল নেগেটিভ t এর জন্য আমাদের ইউনিট স্টেপ সিগন্যালের মান হলো আমাদের 0। একটু ক্লিয়ার তো? আচ্ছা, ইউনিট র্যাম্প সিগন্যালটা আমরা দেখি। তো ইউনিট র্যাম্পের জন্য আমরা কি পাইছিলাম? r of t is equal to t, r of t is equal to t যখন t is greater than or equal to 0, এবং 0 যখন t is less than 0, অর্থাৎ সিগন্যালটা ছিল এরকম, অর্থাৎ t এর মান 0 এবং 0 থেকে পজিটিভ সকল মানের জন্য আমাদের r of t এর মান equal to t, তাই না? সুতরাং এটাকে যদি আমি এইভাবে না লিখে আমি যদি ইউনিট স্টেপ সিগন্যালে প্রকাশ করি, তাহলে বলতে পারি r of t is equal to tut, তাই না? এই কন্ডিশনটা আমি লিখলাম না, এই কন্ডিশনটা না লিখে আমি যদি tut দেই, tut মানে কি? tut মানে হলো r of t is equal to t যেখানে t is greater than equal to 0, আর e of t তে আমরা t এর মান গ্রেটার দেন স্যার 0 হলো আমাদের ইউনিট স্টেপে, এইজন্য আমরা t এর সাথে ইউনিট স্টেপ যোগ করে দিছি, ওই শর্তটা যোগ করে দিছি। গুড। আর আদারওয়াইজ যত নেগেটিভ ভ্যালু আছে তার জন্য এর মান হলো আমাদের 0, ঠিক আছে?
আর প্যারাবোলিক সিগন্যালের জন্য ইকুয়েশন আমরা কি টি স্কয়ার বাই 2, এটা হলো আমাদের প্যারাবোলিক ইকুয়েশন। আমরা দেখছি যেখানে টি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর 0 যেখানে টি ইজ লেস দ্যান 0। সুতরাং এইখানেও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এর বদলে আমরা একটা ইউটি বসাই এই জন্য আমাদের ইউনিট স্টেপ। ইউটি বসাই দিতে, ইউটি বসাইলে আমাদের এই কন্ডিশন লেখার আর দরকার নাই। সুতরাং পি অফ জি টি স্যার। ইজ ইকুয়াল টু টি স্কয়ার বাই 2 ইউ অফ টি। ঠিক আছে, 0 তে 0 আর বাকিগুলো তো হয়ে যায় না, আমরা এই ইকুয়েশন অনুযায়ী আমরা এটা ভ্যালু পাবো। ঠিক আছে, 0 linearly t during the interval this value of t variable is only 0 the value of t। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই অধ্যায়ের আলোচনা আজকে এই পর্যন্তই। আজকে তো মনে হয় সময় শেষ। ঠিক আছে, জি স্যার। ওকে। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন ধরনের অর্ডার করব, ফার্স্ট অর্ডার সিস্টেম, সেকেন্ড অর্ডার সিস্টেম, এগুলো সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব নেক্সট ক্লাসগুলোতে। ঠিক আছে, তো তোমরা মেশন এবং টাইম রেসপন্স এই দুইটা অধ্যায় তোমরা পড়ে রাখবা, আর বাসায় তোমরা এই ব্লক ডায়াগ্রাম, রিডাকশন, সিগন্যাল এগুলো প্র্যাকটিস করবা। তোমাদের এগুলো পরীক্ষায় ভুল হইতাছে অনেক, আমি দেখলাম যে অনেক ভুল হচ্ছে। সুতরাং এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষা খারাপ হবে। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করবা। যে মেশনস গেইন ফর্মুলা আমি যে এক্সাম্পল দিছি ওই এক্সাম্পল ছাড়াও আমি পরীক্ষায় কিন্তু অন্য এক্সাম্পল দিব, ওগুলো দিয়ে যেন পারো এই জন্য তোমরা প্র্যাকটিস করবা, নিজেরা একটু চেঞ্জ করে করে প্র্যাকটিস করবা। ঠিক আছে, জি স্যার। জি স্যার। তা সেই পর্যন্তই। ঠিক আছে, আর কালকে পরীক্ষা মনে থাকে যান, কালকে পরীক্ষা যেন মিস না হয়। জি স্যার। থাকবো, আচ্ছা কালকে পরীক্ষা যেন মিস না হয়। আচ্ছা ঠিক আছে। আন্টি